হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TCS Mantra। আজকে আমরা আলোচনা করব, দেখো তোমাদের টিপিএসসি এবং তার পাশাপাশি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষাতে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে পলিটি, তাই তো? সেখানে পলিটিতে দেখো তোমাদের পলিটি থেকে প্রচুর কোশ্চেন আসে। আজকে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা এখানে MCQ আকারে নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা এখানে MCQ সলভ করব এবং তার পাশাপাশি কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু ইনফরমেশন দেব। ওকে, প্রত্যেকটা কোশ্চেন দেখো আমার স্ক্রিনে এখানে লেখা আছে এবং যেটা সঠিক উত্তর আমি তার পাশে টিক মার্ক করে দেব, যাতে তোমাদেরও এক্ষেত্রে বুঝতে সুবিধে হয়। ওকে, বেশ, চলে আসো। দেখো আজকে আমাদের টপিক হচ্ছে পলিটি এবং পলিটির কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে, এবং সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাগুলোতে কিন্তু আসে কোশ্চেন। ঠিক আছে, তাই সেগুলো খুব ভালো করে তোমরা প্রিপেয়ার হবে। দেখো আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সোশ্যালিস্ট, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার were made up the part of the preamble by which amendment? তাহলে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটি শব্দ, ঠিক আছে, সেকুলার যার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, ওকে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুটো শব্দ প্রিয়াম্বেলে ইনসার্ট করা হয়? দেখো আমরা দেখে নেব ফার্স্ট আমাদের চারটে অপশন, ঠিক যেভাবে আমি তোমাদের এখানে কোশ্চেন সেট করেছি সেম এই রকমই চারটে করে অপশন দেওয়া থাকবে MCQতে। তোমাদের সঠিক উত্তরটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে পরীক্ষায়। ফার্স্ট অপশন দেখো 41st অ্যামেন্ডমেন্ট, নাম্বার বি 44th অ্যামেন্ডমেন্ট, নাম্বার সি 46th অ্যামেন্ডমেন্ট, নাম্বার ডি 42nd অ্যামেন্ডমেন্ট। তাহলে দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দ প্রিয়াম্বেলে এন্টার করানো হয়, দেখো সেটা হচ্ছে কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। পরে এগুলোকে কিন্তু অ্যাডিশন করা হয়। ওকে, আমরা একটু মার্ক করে নেব 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, নেক্সট চলে এসো নাম্বার 2 কোশ্চেন। প্রিয়াম্বেল এবং প্রস্তাবনা পলিটির দেখো ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা তোমাদের যে কোনো বইয়ে, পাঠ্য বইয়ে সমস্ত কিছুতেই আগে কিন্তু প্রস্তাবনার বিষয়টা থাকে। উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া সেভাবে কিন্তু শুরু হয় বইয়ের প্রথমেই, দেখবে নিবন্ধ বা মুখবন্ধের যে জায়গাটায় সেখানে কিন্তু প্রিয়াম্বেলের পোর্শনটা থাকে, এবং সেইখানেই কিন্তু সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটোর কথা পরবর্তীকালে প্রথমে অ্যাডিশন করা হয়নি, পরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা অ্যাডিশন করা হয়। নাম্বার সেকেন্ড কোশ্চেন দেখো আমাদের রয়েছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস, বা যার বাংলা হচ্ছে কিন্তু মৌলিক কর্তব্য। ওকে, আমাদের অনেকগুলি মৌলিক কর্তব্য রয়েছে যেগুলো আমাদের অবশ্য পালনীয়, তাই তো? সেই মৌলিক কর্তব্যগুলোকে কোন কমিটির মাধ্যমে, আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল আমাদের সেই সংক্রান্ত কোশ্চেন রয়েছে, কত আর্টিকেলের মধ্যে পড়ছে, ওকে 51A, আর কোন কমিটির রেকমেন্ডেশনে দেখো ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার এ দেখো অপশনে, নাম্বার এতে রয়েছে দেখো শাহ কমিশন, নাম্বার বি রয়েছে দেখো সান্থানাম কমিটি, নাম্বার সি হচ্ছে সোয়ারান সিং কমিটি, এবং নাম্বার ডি নোটা। নোটা মিনস হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরের কোনোটি উত্তর নয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, সোয়ারান সিং কমিটি। ওকে, সঠিক উত্তর হচ্ছে সোয়ারান সিং কমিটি। আমরা একটু মার্ক করে নেব সোয়ারান সিং কমিটিতে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য রেকমেন্ডেশন অফ সোয়ারান সিং কমিটি। নেক্সট চলে আসবে নাম্বার 3 কোশ্চেন দেখো, হুইচ স্টেট ক্রিয়েটেড দ্য ইনস্টিটিউশন অফ লোকায়ুক্তা? তাই তো, কোন স্টেট দেখো লোকায়ুক্তা প্রথম কনস্টিটিউশনে কিন্তু ইনক্লুড করে? ওকে, চারটে অপশন দেওয়া রয়েছে লোকায়ুক্তার ব্যাপারটা। আচ্ছা, আগে চারটে অপশন তোমাদের একটু বলে দিই। দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ওড়িশা, বিহার, পাঞ্জাব, অপশন সি পাঞ্জাব, এবং অপশন ডি মহারাষ্ট্র। সো হোয়াট ইজ লোকায়ুক্তা? তাই তো, লোকায়ুক্তা শব্দটির অর্থ কী? দেখো লোকায়ুক্তা হচ্ছে কিন্তু একটা হচ্ছে অ্যান্টি করাপশন অথরিটি ইন্ডিয়াতে, ঠিক আছে, যেখানে কমপ্লেন্ট করা যায় এগেনস্ট পাবলিক সার্ভেন্টস। ওকে, সেই অনুযায়ী সেটা হচ্ছে মানে গুড গভর্নেন্সের একটা নমুনা,
ঠিক আছে, লোকায়ুক্তা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু ওভারসিজ দ্য গুড গভর্নেন্স অফ আ স্টেট এবং এক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে সাহায্য করে। ওকে, এখানে কিন্তু কোন স্টেট, এখানে কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের যে লোকায়ুক্তা কোন স্টেট গুড গভর্নেন্সের উদ্দেশ্যে ফার্স্ট টাইম ইনিশিয়েট করেছিল। পরবর্তীকালে আরও অনেক স্টেট ইনিশিয়েট করেছে, ফার্স্ট কিন্তু করেছিল হচ্ছে মহারাষ্ট্র। ওকে, তাই আমরা মহারাষ্ট্রের পাশে কিন্তু দেখো টিকমার্ক করে নেব। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু মহারাষ্ট্র। নেক্সট চলে আসবে দেখো নাম্বার 4 কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাই তো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখো কতগুলো পার্ট রয়েছে, তাই তো, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো পার্ট রয়েছে বর্তমানে। ঠিক আছে, বর্তমানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো আমি যেগুলো বলছি সেটা হচ্ছে কিন্তু 25টা পার্ট রয়েছে। ঠিক আছে, নাম্বার অফ পার্টস ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ 25। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে দেখো আমরা একটু 25-এর পাশে এটা লিখে দিই যে অ্যাট প্রেজেন্ট ওকে, অ্যাট প্রেজেন্ট কিন্তু নাম্বার অফ পার্টস হচ্ছে 25। ওকে, আচ্ছা, আগে কিন্তু ছিল 22। ওকে, সো নাম্বার অফ পার্টস আগে কিন্তু ছিল হচ্ছে 22। ওকে, তাহলে আগে আমাদের সংবিধানের পার্ট কিন্তু ছিল হচ্ছে 22টা, বর্তমানে কিন্তু হচ্ছে 25, যার জন্য আমি 25-এ কিন্তু আন্ডারলাইন করে দিলাম, মার্ক করে দিলাম অ্যাট প্রেজেন্ট। ওকে, এবং তার পাশে সঠিক টিক মার্কটাও আমরা করে নেব। তারপর চলে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে পরীক্ষা তোমাদের এইভাবেও কোশ্চেন দিতে পারে যে হাউ মেনি নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ প্রেজেন্ট ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা আমি এখানে তোমাদের যেভাবে কোশ্চেন দিয়েছি সেভাবেও কোশ্চেন দিতে পারে যে নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস আর ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো এখানে অপশন দেওয়া রয়েছে, অপশন এতে রয়েছে অপশন 6, দেখো নাম্বার বি অপশনে রয়েছে 7, নাম্বার সি অপশনে রয়েছে দেখো 8, নাম্বার ডি অপশনে রয়েছে হচ্ছে 9। ওকে, তাহলে বর্তমানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা যেটাকে বাংলাতে বলা হয় কিন্তু মৌলিক অধিকার, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস যার মানে হচ্ছে দেখে নাও মৌলিক কর্তব্য, আর এটা হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কিন্তু মৌলিক অধিকার। আমরা বাংলাটা একটু তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি, দেখো মৌলিক অধিকার। ওকে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যার বাংলা হচ্ছে মৌলিক অধিকার, তাহলে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তাই তো, তাহলে বর্তমানে কিন্তু 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তাই 6-এর পাশে আমরা একটু কিন্তু 6, ওকে, 6 ফান্ডামেন্টাল রাইটস আর ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা একটু মার্ক করে নেব, দেখো 6, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো, দেখো আগে কিন্তু তোমার হচ্ছে রাইট টু প্রপার্টি, সেটাকেও কিন্তু ফান্ডামেন্টাল রাইট হিসেবেই কনসিডার করা হতো, কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু আর এখন ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কনসিডার করা হয় না, অ্যাট প্রেজেন্ট এটা কিন্তু হচ্ছে লিগাল রাইট। ওকে, বোঝার সুবিধার জন্য দেখো আমরা এখানে একটু লিখে রাখবো, সেটা হচ্ছে ওকে, রাইট টু প্রপার্টি এখন কিন্তু কনসিডার করা হয় হচ্ছে লিগাল রাইটস হিসেবে। ঠিক আছে, এটা কিন্তু 300A। ওকে, আমরা একটু এখানে লিখে নেব, দেখো রাইট টু প্রপার্টি এখন কিন্তু পড়ছে হচ্ছে আর্টিকেল 300A-তে। ওকে, আর 6টা কিন্তু হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আমরা এই ইনফরমেশনটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। নেক্সট চলে আসবে, দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সংবিধান ঠিক কীরকম, তাই তো, তাহলে ভারতবর্ষের সংবিধান কি রিগিড নাকি ফ্লেক্সিবল? দেখো অপশন এতে রয়েছে রিগিড, অপশন বিতে রয়েছে ফ্লেক্সিবল, নাকি অপশন সিতে রয়েছে পার্টলি রিগিড আর পার্টলি ফ্লেক্সিবল, আর অপশন ডিতে রয়েছে দেখো ভেরি রিগিড। তাহলে ভারতের সংবিধান কিন্তু হচ্ছে পার্টলি রিগিড, মানে হচ্ছে কিছুটা দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন করা যায় না,
এবং কিছুটা পরিবর্তন করা যায়। দ্যাট মিনস হচ্ছে পার্টলি রিগিড অর পার্টলি ফ্লেক্সিবল। ওকে, এটাই কিন্তু একেবারেই কিন্তু ভারতীয় সংবিধান রিগিড নয়, কারণ রিগিড হলে সেখানে কোনো রকম কোনো কিছুটা কিন্তু চেঞ্জ করা যেত না। আবার যদি পুরোটাই ফ্লেক্সিবল হতো তাহলে সব কিছুটাকেই চেঞ্জ করে দেওয়া যেত, তাহলে আর সংবিধান তৈরি বা যে কনস্টিটিউশন মেকাররা আমাদের সংবিধান তৈরি করেছিলেন সেটার আর কোনো উদ্দেশ্য থাকতো না। তাই সংবিধানকে কিন্তু কিছু অংশ হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যেখানে একেবারেই কিন্তু পরিবর্তন করা যায় না, এবং কিছু অংশ কিন্তু অবশ্যই পরিবর্তন করা যায়। তো দ্যাটস ওয়াই আনসার উইল বি পার্টলি রিগিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। আমরা এটা একটু মার্ক করে নেব, দেখো। ওকে, পার্টলি রিগিড পার্টলি ফ্লেক্সিবল। নেক্সট নাম্বার সি, দেখো ইন্ডিয়ান পলিটি কি, তাই তো? ইন্ডিয়ান পলিটি বাই নেচার কীরকম? ফেডারাল, এখানে কি দেখো অপশন এতে দেওয়া রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা, ফেডারাল ইন নেচার, নাকি অপশন বিতে রয়েছে দেখো ইউনিটারি ইন নেচার, তারপর দেখো অপশন সিতে রয়েছে সেমি ফিউডাল ইন নেচার, অথবা নান অফ দ্য অ্যাবাভ, তাই তো? তাহলে ইন্ডিয়ান পলিটি ঠিক কী, ভারতীয় যে পলিটি সেটা কেমন ধরনের নেচার, ভারতীয় রাজনীতি কীরকম? এখানে কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু ফেডারাল। ওকে, এখানে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা, কিছু কিছু ক্ষেত্রে ইউনিটারি ফিচার্স রয়েছে, বাট ইউনিটারি নেচারটা কিন্তু নয়, বিষয়গুলো বুঝতে হবে। ফেডারাল ইন নেচার মানে হচ্ছে এখানে একটা স্ট্রং ইউনিয়ন গভর্নমেন্ট আছে, কিন্তু প্রত্যেকটা স্টেটের নিজস্ব স্টেট গভর্নমেন্ট রয়েছে, যারা কিন্তু স্টেটের সমস্ত বিষয়টা দেখে, এবং অবশ্যই কনসালটেশন, অ্যাডভাইস সমস্ত কিছুটাই কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের পরামর্শ মতোই তারা কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেল করে থাকে। নাহলে কিন্তু একটা সুষ্ঠু পরিচালন ব্যবস্থা বা রাষ্ট্র সুষ্ঠুভাবে চালানো কিন্তু সম্ভব হতো না, যদি না ইউনিয়ন এবং স্টেট পরস্পর সহাবস্থান একত্রিত হয়ে যদি কোনো কাজ কোনো কিছুটা না করতো, সেটা প্রশাসনিক হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। তো ইন্ডিয়ান পলিটি ইজ আ ফেডারাল ইন নেচার, আমরা এটা একটু মার্ক করে নেব। নেক্সট দেখো, দ্য প্রিয়াম্বেল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ইন হুইচ ইয়ার? তাহলে প্রিয়াম্বেল আমাদের সংবিধানে অ্যামেন্ডেড করা হয়েছে, সেটা কোন ইয়ারে করা হয়েছে, তাই তো? সেটা কোন ইয়ারে করা হয়েছে, দেখো এখানে অপশন দেওয়া রয়েছে 1974, তাই তো? 1974, অপশন বি দেখো রয়েছে 1975, অপশন সি রয়েছে দেখো 1976, আর অপশন ডি রয়েছে হচ্ছে 1977। তাহলে আমাদের প্রিয়াম্বেল ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোশ্চেন দেখো অ্যামেন্ডেড করা হয়েছে কোন সালে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কিন্তু 1976। ওকে, 1976-এর 18ই ডিসেম্বর কিন্তু প্রিয়াম্বেল অ্যামেন্ড করা হয়েছে, এবং হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানে আগে মার্কটা করে নিই। দেখো 1976-এ মার্ক করা হয়েছে, আর প্রিয়াম্বেল কিন্তু আজ অবধি করা হয়েছে হচ্ছে অ্যামেন্ডেড করা হয়েছে ওয়ান্স। ওকে, তাহলে প্রিয়াম্বেল একবারই মাত্র অ্যামেন্ডেড করা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে 1976 সালে। নেক্সট আমরা চলে আসবো, দেখো ডিপিএসপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 9 কোশ্চেনে দেখো দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর অ্যাডাপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? তাহলে এই সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে? দেখো আমাদের সংবিধান, এ প্রসঙ্গে একটা বিষয় একটু জাস্ট শর্টে বলে দিই, সেটা হচ্ছে আমাদের সংবিধান কিন্তু বিভিন্ন দেশ থেকে কোনো না কোনো বিষয় সংবিধানে অ্যাড করা হয়েছে। যেমন সুপ্রিম কোর্ট একটা দেশ থেকে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের কনসেপ্ট, হাইকোর্টের কনসেপ্ট নেওয়া হয়েছে একটা দেশ থেকে, পার্লামেন্টের কনসেপ্ট একটা দেশ থেকে নেওয়া হয়েছে, পাশাপাশি ফ্রেটার্নিটির কনসেপ্ট একটা দেশ থেকে নেওয়া হয়েছে, ইমার্জেন্সি একটা দেশ থেকে নেওয়া হয়েছে, প্রেসিডেন্টের কনসেপ্ট একটা দেশ থেকে নেওয়া হয়েছে, প্রাইম মিনিস্টারের কনসেপ্ট একটা দেশ থেকে নেওয়া হয়েছে, সেম এস ডিপিএসপি একটা দেশ থেকে নেওয়া হয়েছে। তাহলে যে দেশ থেকে নেওয়া হয়েছে সেই দেশটির নাম হচ্ছে কিন্তু আয়ারল্যান্ড। তাই তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ডিপিএসপি অফ স্টেট পলিসি আর অ্যাডাপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন বাই হুইচ কান্ট্রি, দেন রাইট আনসার উইল বি আয়ারল্যান্ড। ওকে,
অপশানে ছিল সাউথ আমেরিকা, ইউক্রেন, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। নেক্সট নাম্বার 10-এ আমরা চলে আসবো। দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ হ্যান্ডরিটেন বাই হুম। তাহলে ভারতীয় সংবিধান, আমরা জানি পুরোটাই কিন্তু ভারতীয় সংবিধান হচ্ছে হাতে লেখা সংবিধান ছিল, তাই তো? হাতে লেখা এত বড় সংবিধান পৃথিবীর মধ্যে আর কিন্তু কোনো দেশে নেই। সো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে মাথায় রেখো, হাতে লেখা এত বড় সংবিধান কিন্তু দ্য মোস্ট লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। তাই এই হ্যান্ড রিটেনের পাশাপাশি সংবিধানকে এইটাও বলা হয়, আমরা একটু বিষয়টা লিখে নেব। দেখো, মোস্ট লেন্দিয়েস্ট constitution in the world। দেখো, ওয়ার্ল্ডের রেসপেক্টে মোস্ট লেন্দিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সব থেকে বড় দীর্ঘতম কনস্টিটিউশন, এবং এইটা হাতে যিনি লিখেছিলেন তার নাম ছিল হচ্ছে প্রেম বিহারী নারিন রায়জাদা। আমরা এর পাশে টিক মার্ক করে নেব। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ হ্যান্ড রিটেন বাই হুম, আনসার উইল বি প্রেম বিহারী নারিন রায়জাদা। ওকে, বি আর আম্বেদকর, বিজি খের, কেউই নয়। অপশন বি এ ছিল, দেখো, বি আর আম্বেদকর। এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে বি আর আম্বেদকর করবে, কিন্তু বি আর আম্বেদকর সঠিক নয়। এবং অপশন সি ছিল বিজি খের, এবং নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর কিন্তু প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটা কিন্তু NARAIN হবে। ওকে, নেক্সট চলে আসবে। তাহলে এবার আমাদের প্রশ্ন জাগতেই পারে যে কনস্টিটিউশন কবে ইন্ডিয়াতে ইমপ্লিমেন্টেড হয়, তাই তো? পরীক্ষা এইভাবে তোমাদের কোশ্চেন দেবে, হোয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইমপ্লিমেন্টেড। ওকে, চারটে অপশন দিয়ে দেবে। দেখো, অপশন এ 26 জানুয়ারি 1948, অপশন বি 15 অগস্ট 1948, অপশন সিতে রয়েছে দেখো 25 ডিসেম্বর 1950, অপশন ডিতে রয়েছে 26 জানুয়ারি 1950। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 26 জানুয়ারি 1950। ফার্স্টের অপশনটা দেখে কখনোই 26 জানুয়ারি 1948 করবে না, ডেট এবং ইয়ার একসাথেই কিন্তু দেখবে 26 জানুয়ারি 1950 উইল বি দ্য রাইট আনসার। তাই আমরা এর পাশে একটু মার্ক করে নেব। নেক্সট আমরা চলে আসবো। দেখো, নাম্বার 12 কোশ্চেন আমাদের, ফ্রিডম অফ রিলিজিয়ন ইজ গ্যারেন্টেড বাই দ্য হুইচ অফিসিয়াল ডকুমেন্ট অফ ইন্ডিয়া। আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলোর কথা তখন বললাম, 6টা ফান্ডামেন্টাল যে রাইটস রয়েছে, সেই 6টা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই কিন্তু পড়ছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। এটা কিন্তু 6টা ফান্ডামেন্টালস রাইটের মধ্যেই পড়ছে। তাহলে ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা পড়ছে হচ্ছে মেনলি আর্টিকেল 25 থেকে 28। ওকে, আর্টিকেল 25 থেকে 28-এ রয়েছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তাই আমরা একটু লিখে নেব কত থেকে কত আর্টিকেলের মধ্যে পড়ছে, দেখে নাও। আমরা সংক্ষেপে লিখে রাখছি আর্টিকেল 25 to 28। ওকে, দেখে নাও, আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন। নেক্সট অপশানে, হ্যাঁ, প্রিয়াম্বেল। অপশান এরকম দেবে যে গ্যারান্টেড বাই অফিসিয়াল ডকুমেন্ট অফ ইন্ডিয়া, প্রিয়াম্বেলের মধ্যে পড়ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো ডেফিনেটলি, বাট হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তখন কিন্তু আনসার হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে কিন্তু দ্য ফান্ডামেন্টাল রাইটস। তাই ফান্ডামেন্টাল রাইটসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, নেক্সট চলে আসবে। দেখো 13। ওকে, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই তো? কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশন এতে রয়েছে দেখো মহাত্মা গান্ধী, অপশন বিতে রয়েছে দেখো জওহরলাল নেহেরু, অপশন সিতে রয়েছে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, এবং অপশন ডিতে রয়েছে দেখো বি আর আম্বেদকর। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য টার্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটা একটু দেখো আন্ডারলাইন করে নেব। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে হবে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু বা সর্দার বল্লভভাই প্যাটেলজি কেউই নয়, সঠিক উত্তর কিন্তু হচ্ছে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব।
নেক্সট দেখো, অন হুইচ ডে ডাজ ইন্ডিয়া সেলিব্রেট কনস্টিটিউশন ডে? তাহলে কোন দিন ইন্ডিয়া সংবিধান দিবস হিসেবে পালন করে থাকে? এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, জানুয়ারি 26, নভেম্বর 26, অগস্ট 15, ডিসেম্বর 25। অনেকেই কিন্তু এক্ষেত্রে কিন্তু করে আসবে হচ্ছে 26শে জানুয়ারি। ওকে, 26শে জানুয়ারি কিন্তু কনস্টিটিউশন ডে হিসেবে সেলিব্রেট করা হয় না। কনস্টিটিউশন আমাদের এখানে কিন্তু তোমার হচ্ছে সেটা ড্রাফটিং কমিটিতে সমস্ত কিছুটা অ্যাকসেপ্টেড হয়, সেটা কিন্তু 26 নভেম্বর 1949। ওকে, তারপর কিন্তু 26 জানুয়ারি 1950-তে সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। তাই কনস্টিটিউশন ডেটা কিন্তু সেলিব্রেট করা হয় হচ্ছে নভেম্বর 26-এ। তাই নভেম্বর 26 হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ওকে, তাহলে কনস্টিটিউশন ডে সেলিব্রেট করা হয় হচ্ছে নভেম্বর 26। নাম্বার 15 চলে এসো, হু লেড দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাই তো, হু লেড দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো এখানে অপশন দেওয়া আছে আমাদের। দেখো ফার্স্ট অপশন জওহরলাল নেহেরু, অপশন বি রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি দেখো বি আর আম্বেদকর, এবং অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। ওকে, তাহলে কে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটিকে লিড করেছিল? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আমরা মার্কটা করে দিই, ডক্টর বি আর আম্বেদকর লেড দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট চলে আসবে দেখো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ রয়েছে হু ওয়াজ দ্য চিফ আর্কিটেক্ট? তাই তো, হু ওয়াজ দ্য দেখো চিফ আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো হু ওয়াজ দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি বি আর আম্বেদকর, এবং অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। সঠিক উত্তর কিন্তু হচ্ছে দেখো বি আর আম্বেদকর। ওকে, নেক্সট পরের নাম্বার 17 কোশ্চেন আমরা চলে আসবো। দেখো হুইচ কমিটি প্রিপেয়ার দ্য ইনিশিয়াল ড্রাফট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোন কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট, ইনিশিয়াল যে ড্রাফট তৈরি হয়েছিল সেটাকে প্রিপেয়ার করেছিল? ফার্স্ট অপশন দেখো রয়েছে সেটা হচ্ছে নেহেরু কমিটি, অপশন বিতে রয়েছে দেখো পটেল কমিটি, অপশন সিতে রয়েছে আম্বেদকর কমিটি। ওকে, অনেকেই কিন্তু আম্বেদকর কমিটি করবে, যেহেতু বি আর আম্বেদকর ইজ নোন অ্যাজ দ্য চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং হি অলসো লেড দ্য ড্রাফটিং কমিটি। তো সেক্ষেত্রে আম্বেদকর কমিটি অনেকেই ভাবতে পারে যে হয়তো ফর্ম আপ হয়েছিল, বাট সেটা কিন্তু সঠিক নয়। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি ড্রাফটিং কমিটি। ওকে, অপশন ডি ড্রাফটিং কমিটি প্রিপেয়ার দ্য ইনিশিয়াল ড্রাফট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট নাম্বার 18 কোশ্চেনে চলে আসো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাই তো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। ওকে, নেক্সট আমরা চলে আসবো দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসো, দেখো মন্টাগু চেমসফোর্ড রিপোর্ট। তাই তো, মন্টাগু চেমসফোর্ড রিপোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন্টাগু এবং চেমসফোর্ড, ওকে, দুজন দেখো তাদের রিপোর্ট কী নিয়ে অ্যাসোসিয়েটেড ছিল? তাই তো, মন্টাগু চেমসফোর্ডের রিপোর্ট সেটা ছিল অ্যাসোসিয়েটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1919। আমাদের এখানে কিন্তু অপশন দেওয়া আছে, ফার্স্ট অপশনে দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1918, অপশন বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1920, অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930, এবং অপশন ডি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ওকে, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, মন্টাগু চেমসফোর্ড রিফর্মস নামেও এটা কিন্তু পরিচিত, কিন্তু মন্টাগু চেমসফোর্ড রিপোর্ট বলেও কিন্তু জানা যায়। আর এই মন্টাগু চেমসফোর্ড, মন্টাগু যিনি ছিলেন তিনি ছিলেন কিন্তু, আমরা একটু লিখে নেব, সেটা হচ্ছে দেখে নাও, মন্টাগু লিখবে ওয়াজ দ্য
মন্টাগু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট এবং চেমসফোর্ড ছিলেন হচ্ছে ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়া। দেখে নাও, মন্টাগু ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যান্ড চেমসফোর্ড ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। ওকে, এদের সময় কিন্তু অ্যাসোসিয়েটেড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। মন্টাগু চেমসফোর্ড সংস্কার নামে ইতিহাসে তোমরা আইএনএম সেগমেন্টে কিন্তু পড়ে থাকবে। নেক্সট নাম্বার 20-তে চলে আসো। দেখো নাম্বার 20-র কোশ্চেন আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে চাইল্ড লেবার এমপ্লয়মেন্ট, তাই তো। ইন ফ্যাক্টরি ইজ ব্যান্ড, ভারতে চাইল্ড লেবার ব্যান্ড করা হয়েছে কত? ইন ইন্ডিয়া বিলো দ্য এজ অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিশু শ্রম, ঠিক আছে। ভারতের একটা সময়কার ভীষণ বার্নিং ইস্যু এবং স্টিল এখনও অবধি বিভিন্ন স্টেটে এখনও অবধি চাইল্ড লেবার রয়েছে। তো এটা ব্যান করা হয়েছে কত এজ থেকে কত এজ অবধি? ফার্স্ট অপশনে রয়েছে দেখো এ হচ্ছে 12 ইয়ার্স, অপশন বিতে রয়েছে দেখো 14 ইয়ার্স, অপশন সিতে রয়েছে 17 ইয়ার্স, অপশন ডিতে রয়েছে কিন্তু 10 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি 14 ইয়ার্স। আমরা একটু মার্ক করে নেব। ওকে, অপশন বি 14 ইয়ার্স। আচ্ছা, আগের কোশ্চেনের ক্ষেত্রেও তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটা আমাদের মার্ক করা হয়নি, এটা আমরা একটু মার্ক করে নিলাম। বেশ, চাইল্ড লেবারটাও কিন্তু দেখো ফ্যাক্টরিতে ব্যান করা হয়েছে বিলো দ্য এজ অফ হচ্ছে 14 ইয়ার্স। 14 ইয়ার্সের নিচে কেউ কোথাও কিন্তু কোনো জায়গাতে শিশু শ্রমিকরা কাজ করতে পারবে না। নেক্সট চলে আসবে 10th শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনের 10th শিডিউল কিসের সাথে ডিল করে, তাই তো। 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, দেখো ফার্স্টের অপশনেই রয়েছে নাম্বার এ দ্য ফিনান্স কমিশন, নাম্বার বিতে রয়েছে দেখো দ্য ইলেকশন কমিশন, নাম্বার সিতে রয়েছে হচ্ছে অ্যান্টি ডিফেকশন এবং নাম্বার ডিতে রয়েছে দেখো আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি রিলেটেড ইস্যু নিয়ে এই শিডিউল তৈরি কিনা। এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে কিন্তু ফিনান্স কমিশন, ইলেকশন কমিশন বা ওবিসি কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়, কারণ 10th শিডিউল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা ডিল করে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে। ওকে, সো সঠিক উত্তর এক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে অ্যান্টি ডিফেকশন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে আসবে দেখো আমাদের 22 নাম্বার কোশ্চেন বা 22 কোশ্চেন। দেখো এগ্রিকালচার, তাই তো। আমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, আমাদের ইউনিয়ন লিস্ট রয়েছে এবং তার পাশাপাশি আমাদের কনকারেন্ট লিস্টও রয়েছে। তাহলে এগ্রিকালচার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে ঠিক কত সাবজেক্টে পড়ছে? ফার্স্ট অপশনই দেখো রয়েছে নাম্বার এতে রয়েছে স্টেট সাবজেক্ট, নাম্বার বিতে রয়েছে দেখো দ্য ইউনিয়ন সাবজেক্ট, নাম্বার সিতে রয়েছে দেখো কনকারেন্ট লিস্ট এবং নাম্বার ডিতে রয়েছে দেখো নোটা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কিন্তু স্টেট লিস্টের মধ্যে এগ্রিকালচার পড়ছে। ওকে, স্টেট লিস্ট স্কিমের মধ্যে এটা ঢুকছে, তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে স্টেট সাবজেক্ট বা স্টেট লিস্ট, সেম। আমরা স্টেট লিস্টের পাশে বা স্টেট সাবজেক্টের পাশে একটু মার্ক করে নিলাম। নেক্সট চলে আসবো দেখো আমাদের 23। ওকে, কোশ্চেন নাম্বার 23 দেখো এডুকেশন। এডুকেশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ঠিক কত সাবজেক্টের মধ্যে পড়ছে, তাই তো। এডুকেশন বা তোমাদের পরীক্ষাতে এরকমভাবেও কোশ্চেন দিতে পারে যে এডুকেশন ইজ কাম আন্ডার হুইচ লিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হুইচ সাবজেক্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কোন সাবজেক্টের মধ্যে পড়ছে। দেখো আমাদের ফার্স্ট অপশনে দেওয়া রয়েছে অপশন এ দ্য ইউনিয়ন লিস্ট, অপশন বিতে রয়েছে দ্য স্টেট লিস্ট, অপশন সিতে দেওয়া রয়েছে দ্য কনকারেন্ট লিস্ট, আর অপশন ডিতে দেওয়া রয়েছে দেখো নোটা বা নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এডুকেশন কিন্তু পড়ছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু ভীষণ কনফিউজড করে মানুষজনকে, অনেকেই ইউনিয়ন লিস্ট করে আসবে, সেটা কিন্তু সঠিক নয়। এডুকেশন পড়ছে কিন্তু হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে। ওকে, এডুকেশন হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে। আমরা কিন্তু মার্কিংটা একটু করে নেব। নেক্সট চলে আসবে নাম্বার 24 এর কোশ্চেনটা। দেখো ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড এটা কোন লিস্টের মধ্যে পড়ছে? অপশন এতে দেখো দেওয়া রয়েছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা যেটাকে বলা হয়, অপশন বিতে রয়েছে দেখো স্টেট লিস্ট, অপশন সিতে রয়েছে দেখো ইউনিয়ন লিস্ট, অথবা অপশন ডিতে রয়েছে দেখো নান অফ দ্য অ্যাবাভ বা যেটাকে বলা হচ্ছে নোটা, তাই তো। তাহলে ল অ্যান্ড অর্ডার কোন সাবজেক্টের মধ্যে পড়ছে? আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের বিভিন্ন
পরীক্ষার জন্য কিন্তু পলিটিতে তুলে দেবে, সেটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার কিন্তু সবসময় পড়বে হচ্ছে ইনক্লুডেড ইন আওয়ার কনস্টিটিউশন ইন স্টেট লিস্ট, ওকে। এবং এটা কিন্তু 7th শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা কিন্তু ডিল করে, ঠিক আছে, ডিভিশন অফ পাওয়ার ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, এবং এটা কিন্তু হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট লিস্টের মধ্যে পড়ছে। আমরা এটা একটু মার্ক করে নেব। নেক্সট চলে আসবে আমাদের 25 নাম্বার অফ কোশ্চেন, চলে আসবে 25 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারকারিয়া কমিশন, তাই তো। দেখো বিভিন্ন রকমের কমিশন এবং কমিটি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেট আপ হয়েছে, এবং কমিশন এবং কমিটির এই জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে সারকারিয়া কমিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সারকারিয়া কমিশন অ্যাকচুয়ালি কনসার্ন করে সেন্টার স্টেট রিলেশনকে, কিন্তু সারকারিয়া কমিশন কবে সেট আপ হয়েছিল, কবে এটা প্রতিষ্ঠা হয়েছিল, সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ দেখো সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে অপশন দেওয়া রয়েছে, ফার্স্ট অপশন 1982, অপশন বি রয়েছে দেখো 1983, অপশন সিতে দেওয়া রয়েছে 1984, অ্যান্ড অপশন ডি হচ্ছে 1985। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, হুইচ ইজ 1983। দেখো আমরা এর পাশে কিন্তু টিক মার্ক করে দিয়েছি। নেক্সট চলে আসবে 26। দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ দ্যাট অল সিটিজেন্স উইল বি ইকুয়াল বিফোর ল বাই হুইচ আর্টিকেল। তাহলে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা ইনশিওর করেছে যে আইনের চোখে সকলে সমান, তাই তো, ইকুয়াল বিফোর ল হুইচ মিনস হচ্ছে আইনের চোখে সকলে সমান। তাহলে এইটা কোন আর্টিকেলে বলা রয়েছে যে সকলে আইনের চোখে সমান, এই বিষয়টা কিন্তু বলা রয়েছে হচ্ছে, দেখো আমাদের অপশনে দেওয়া রয়েছে আর্টিকেল, অপশন এ আর্টিকেল 11, অপশন বিতে দেওয়া রয়েছে দেখো সেটা হচ্ছে আর্টিকেল 12, অপশন সিতে দেওয়া রয়েছে দেখো আর্টিকেল 13, এবং অপশন ডিতে দেওয়া রয়েছে দেখো আর্টিকেল 14। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু ইকুয়ালিটি। দেখো এটা কিন্তু আইনের চোখে সকলের সমান, ইকুয়াল বিফোর ল, এটা কিন্তু বলা রয়েছে হচ্ছে আর্টিকেল 14-এ। তাহলে এক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল সঠিক উত্তর আর্টিকেল 14। নেক্সট চলে আসবে দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডনস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে প্রেসিডেন্টের দেখো ক্ষমা করার অধিকার, ওকে, প্রেসিডেন্ট টু গ্র্যান্ড পার্ডনস, এটা কোন ক্ষেত্রে বলা রয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশনে দেখো আর্টিকেল 72, এটা যেখানে ডেথ সেন্টেন্স দেওয়া হয় সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপিল করতে পারে। তোমার হচ্ছে ক্ষমা ভিক্ষা, সেই যার যার এগেনস্টে সেটা করা হয়েছে, ডেথ সেন্টেন্স দেওয়া রয়েছে, সে অ্যাপিল করলে মানে যখন সুপ্রিম কোর্টেও তার ডেথ সেন্টেন্স বহাল থাকে, তারপরই কিন্তু রাষ্ট্রপতির কাছে শেষ অপশন। প্রত্যেক আসামি, ভারতবর্ষের সংবিধান সেইভাবেই তৈরি, এখানে সকলেই সুযোগ পাওয়ার সেই জায়গাটা রয়েছে, তাই তার সাথে তাই সে গ্র্যান্ড পার্ডনের বিষয়টা কিন্তু অ্যাপিল করতে পারে প্রেসিডেন্টের কাছে, যেটা কিন্তু এনশিওর করে হচ্ছে আর্টিকেল 72। তাহলে আমরা কিন্তু এখানে আর্টিকেল 72 এর পাশে মার্ক করে নেব। দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু আর্টিকেল 72। নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 28। দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড আন্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবিধান সংস্কার বা কনস্টিটিউশনাল রেমেডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা রয়েছে, এটা বলা রয়েছে দেখো আর্টিকেল 32। ফার্স্ট আমরা একটু অপশনগুলো, অপশন এটা দেখে নেব, আর্টিকেল 19, অপশন বি আর্টিকেল 32, অপশন সি আর্টিকেল 15, অপশন ডি হচ্ছে আর্টিকেল 13। অলওয়েজ তোমরা এটা কিন্তু মাথায় রাখবে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা এটা একটু আন্ডারলাইন করে নিই। দেখো আমরা ছিলাম হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা দেখো আর্টিকেল 19, আর্টিকেল 32, আর্টিকেল 15 আর আর্টিকেল 39। সঠিক উত্তর আমরা কিন্তু মার্ক করে নিয়েছি, সেটা হচ্ছে আর্টিকেল 32। এবং তোমাদের স্পেশালি বোঝানোর জন্য এবং বিষয়টা এমফাসাইজ করবার জন্য আমি এখানে কিন্তু মার্ক করে আন্ডারলাইন করে নিলাম। নেক্সট চলে আসবে দেখো, আমরা একটু আগে সারকারিয়া কমিশন কবে সেট আপ হলো আমরা সেটা দেখলাম, তাই তো। সারকারিয়া কমিশন সেট আপ হয়েছে 1983-তে। তাহলে সারকারিয়া কমিশন কেন সেট আপ হয়েছিল? সারকারিয়া কমিশন ওয়াজ সেট আপ টু রিভিউ দ্য রিলেশনশিপ বিটুইন, দেখো, দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, অথবা দুটো স্টেটের মধ্যে উইদিন টু স্টেটস, অপশন সিতে রয়েছে উইদিন সেন্টার,
সেন্টারের রিলেশনশিপকে দেখবার জন্য, অথবা অপশন ডি রয়েছে হচ্ছে নোটা, নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে কিন্তু সার্কারিয়া কমিশন অলওয়েজ কিপ ইন ইউর মাইন্ড কি সার্কারিয়া কমিশন সেট আপ হয়েছিল রিলেশনশিপ কার মধ্যে দেখবার জন্য, না দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। উইদিন 2 স্টেটসও হবে না, উইদিন সেন্টারও হবে না, দেখবে দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। আমরা এখানে একটু মার্কটা করে নেব। ওকে, দেখো দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। নেক্সট নাম্বার 30 কোশ্চেনে চলে আসবে। দেখো 30 নাম্বার কোশ্চেন, রাজ্যসভা ইজ প্রিজাইড ওভার বাই দ্য, তাহলে রাজ্যসভার সমস্ত কিছুটা যেমন আমরা জানি লোকসভার ক্ষেত্রে হচ্ছে থাকে হচ্ছে স্পিকার, তাই তো, তাহলে রাজ্যসভা ইজ প্রিজাইড ওভার বাই দ্য, ফার্স্ট অপশানে দেখো দেওয়া রয়েছে প্রেসিডেন্ট, অপশন বিতে দেওয়া রয়েছে দেখো অপশন বিতে দেওয়া রয়েছে প্রাইম মিনিস্টার, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ভাইস প্রেসিডেন্ট, এবং তার পাশাপাশি অপশন ডিতে দেওয়া রয়েছে দেখো হোম মিনিস্টার। তাহলে রাজ্যসভা প্রিজাইড ওভার বাই দ্য কে করেন, আমরা জানি যে রাজ্যসভাতে আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট হন তিনি কিন্তু তার ক্ষমতা বলে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন, এবং উনি কিন্তু রাজ্যসভার সেশনগুলোকে প্রিজাইড করে থাকেন। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ওকে, যাকে বলা হয় হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে অ্যাট প্রেজেন্ট আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কিন্তু, আমরা একটু লিখে নেব, দেখো অ্যাট প্রেজেন্ট Vice President of India Jagdeep Dhankar। দেখো at present Vice President of India is দেখো জগদীপ ধনকর, ওকে, যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন আগে, এখন বর্তমান যিনি রয়েছেন তার আগে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কিন্তু বর্তমানে তিনি আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট, এবং তার সাথে সাথে রাজ্যসভা ইজ প্রিজাইড ওভার বাই হিম। নেক্সট চলে আসবে 31 নাম্বার, মিনিমাম এজ অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন টু বি ইলেক্টেড ফর লোকসভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তো। লোকসভার ইলেক্টেড হতে গেলে, লোকসভাতে ইলেক্টেড হতে গেলে মিনিমাম এজ ঠিক কতটা লাগে, ঠিক আছে, লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ ইন্ডিয়ান সিটিজেন হওয়ার জন্য কতটা কি এজ রিকোয়ারমেন্ট রয়েছে। অপশন এতে দেখো রয়েছে 18 ইয়ার্স, অপশন বিতে রয়েছে দেখো 20 ইয়ার্স, অপশন সিতে রয়েছে দেখো 25 ইয়ার্স, অপশন ডিতে রয়েছে 35 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই লোকসভার ক্ষেত্রে কিন্তু হতে গেলে সেটা মিনিমাম এজ ইন্ডিয়ান সিটিজেনের যেটা লাগে সেটা হচ্ছে কিন্তু 25 ইয়ার্স, তাই তো। সঠিক উত্তর হবে কিন্তু এক্ষেত্রে 25 ইয়ার্স, ওকে। নাম্বার 32 চলে আসবে, হু ইজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা। তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে হু ইজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা, অথবা দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা ইজ, অপশন এতে দেখো রয়েছে জি.এস. ঢিলন, অপশন বিতে রয়েছে হুকুম সিং, অপশন সিতে রয়েছে দেখো জি.ভি. মাভালাঙ্কার, এবং অপশন ডিতে রয়েছে দেখো আনন্দ সোয়ামা আয়েঙ্গার, ওকে। তো এরকম বিভিন্ন 4টে অপশন থাকবে তোমাদের। সঠিক উত্তর হচ্ছে কিন্তু এখানে ফার্স্ট স্পিকার অফ লোকসভা, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে, মাথায় রাখবে, জি.ভি. মাভালাঙ্কার, ওকে, জি.ভি. মাভালাঙ্কার হচ্ছে কিন্তু সঠিক উত্তর, ওকে। নেক্সট, লোকসভার বিভিন্ন সেশন সমস্ত কিছুটাকে প্রিজাইড করেন হচ্ছে, সমস্ত পরিচালনা করেন হচ্ছে কিন্তু লোকসভার স্পিকার, তাই তো। এই যে সেশনগুলো লোকসভায় হয়ে থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছু পরিচালনা করে থাকেন হচ্ছে স্পিকার। তো ফার্স্ট স্পিকার লোকসভার যিনি ছিলেন তিনি হচ্ছেন জি.ভি. মাভালাঙ্কার। নেক্সট আমরা চলে আসব, দেখো দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা মেম্বার। রাজ্যসভার মেম্বারদের টার্ম অফ অফিস কত। রাজ্যসভা ফার্স্টে বলে রাখি আপার হাউস লোয়ার হাউস, এবং রাজ্যসভা কিন্তু হচ্ছে আপার হাউসের মধ্যে পড়ে, ওকে। আমরা একটু লিখে রাখবো, রাজ্যসভা ইজ অ্যান আপার হাউস, ওকে।
এবং আপার হাউস হওয়ার জন্য রাজ্যসভাকে কিন্তু কখনোই ডিসলভ করা যায় না। লোকসভাকে করা যায়, রাজ্যসভাকে কিন্তু করা যায় না। এবং লোকসভা ইজ নোন অ্যাজ দ্য লোয়ার হাউস। তো রাজ্যসভা ইজ অ্যান আপার হাউস, দুটো বডি আছে আমরা জানি। তাহলে তার টার্ম অফ অফিস রাজ্যসভার কত, রাজ্যসভার মেম্বারদের টার্ম অফ অফিস কত? ফার্স্টের অপশানে দেখো রয়েছে, অপশন এতে রয়েছে দেখো 4 ইয়ার্স, অপশন বিতে রয়েছে 5 ইয়ার্স, অপশন সিতে রয়েছে দেখো 6 ইয়ার্স এবং অপশন ডিতে রয়েছে দেখো 8 ইয়ার্স। তাহলে রাজ্যসভার মেম্বারদের টার্ম অফ অফিস কিন্তু হচ্ছে লোকসভার মেম্বারদের 5 ইয়ার্স, রাজ্যসভার মেম্বারদের কিন্তু 6 ইয়ার্স। এটা মাথায় রাখবে যে রাজ্যসভার মেম্বারদের টার্ম অফ অফিস হচ্ছে 6 ইয়ার্স। আচ্ছা, ফার্স্ট অফ অল মানি বিলের প্রসঙ্গটা বলবার আগে একটা জিনিস বলে দিই, কোশ্চেনটা আগে বলে দিই। দেখো, রাজ্যসভা ক্যান বি হোল্ড দ্য মানি বিলস ফর আ পিরিয়ড অফ, রাজ্যসভা কতদিনের জন্য মানি বিল হোল্ড করতে পারে? একটা কথা বলে দিই, রাজ্যসভায় কিন্তু মানি বিল ইনিশিয়েট করা যায় না, মানি বিল উত্থাপন করা যায় কিন্তু লোকসভাতেই। কিন্তু হ্যাঁ, রাজ্যসভা চাইলে সেই মানি বিলটাকে ধরে রাখতে পারে। সেটা কতদিনের জন্য পারে, তাই তো? মানি বিল ফর আ পিরিয়ড অফ, মানে মানি বিল ইন্ট্রোডিউস কিন্তু রাজ্যসভায় হয় না, সেটা শুধুমাত্র লোকসভায় পারে। কিন্তু রাজ্যসভা মানি বিলটাকে হোল্ড করে রাখতে পারে বা ধরে রাখতে পারে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে আমাদের 14 ডেজ, অপশন বিতে দেওয়া রয়েছে দেখো 3 মান্থস, অপশন সিতে দেওয়া রয়েছে হচ্ছে 6 মান্থস এবং অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। এটা সবসময় মাথায় রাখবে যে রাজ্যসভা মানি বিলটা হোল্ড করে রাখতে পারে। এইভাবেও তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে রাজ্যসভা ক্যান হোল্ড দ্য মানি বিল ফর হাউ মেনি ডেজ, ঠিক আছে? তবে হাউ মেনি ডেজ দেবে না, কারণ সেখানে যদি অপশানে ডেজ দেওয়া থাকে আইডেন্টিফাই করা অনেক বেশি ইজি হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফর আ পিরিয়ড অফ দিয়ে দিলে এক্ষেত্রে মানে অপশানগুলোকে দেখে, এমসিকিউর অপশানগুলোকে দেখে আইডেন্টিফিকেশানে পড়া না থাকলে কিন্তু তাদের পক্ষে অসুবিধা হবে। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অলওয়েজ মাথায় রাখবে 3 মান্থসও নয়, 6 মান্থসও নয়, সঠিক উত্তর কিন্তু হচ্ছে 14 ডেজ। নেক্সট আমরা চলে আসবো দেখো পরের কোশ্চেন। আমরা জানি যে আমাদের সংবিধানে, আমাদের পার্লামেন্টে বিভিন্ন রকম আওয়ার থাকে, তাই তো? লোকসভাতে বিভিন্ন রকম আওয়ার থাকে, যেমন 0 আওয়ার, কোশ্চেন আওয়ার, তাই তো? সেই 0 আওয়ার ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল আওয়ার, তাই তো? 0 আওয়ারে ঠিক কোন কোন বিষয়গুলোকে উত্থাপন করা যায়? ফার্স্ট অপশানে দেখো রয়েছে হোয়াট ইজ 0 আওয়ার। তাহলে 0 আওয়ার যদি আমরা না জানি তাহলে আমরা বুঝবো কি করে যে 0 আওয়ারে কি হয়? অপশন এতে দেখো হোয়েন দ্য প্রপোজাল অফ দ্য অপোজিশন আর কনসিডার্ড। অপশন বিতে রয়েছে দেখো হোয়েন দ্য ম্যাটার অফ আটমোস্ট ইম্পর্টেন্স ইজ রেজড, এটা আমরা একটু সংশোধন করে নিচ্ছি, ইজ রেজড। অপশন সিতে দেখো রয়েছে ইন্টারভ্যাল বিটুইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন সেশন, মানে মর্নিং বা আফটারনুন সেশনের মধ্যে কি ইন্টারভ্যাল, অথবা মানি বিল যখন ইন্ট্রোডিউস করা হয় লোকসভায় সেই আওয়ারটাকে 0 আওয়ার বলে কিনা। সবসময় মাথায় রাখবে যে 0 আওয়ার এমন একটা আওয়ার বা এমন একটা ক্রুশিয়াল আওয়ার, তাহলে বুঝতেই পারছো ক্রুশিয়াল আওয়ার এই কারণেই বলা হয় কারণ এখানে সবসময় আটমোস্ট ইম্পর্টেন্স বা দেশের যা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা সেটা নিরাপত্তা সংক্রান্ত যে কোনো যা কিছু জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সেই 0 আওয়ারেই কিন্তু পার্লামেন্টে রেজ করা হয় বা পার্লামেন্টে তার প্রসঙ্গ তোলা হয়। তাহলে সেই জন্য কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর এখানে কিন্তু হবে হচ্ছে যে when matters of utmost importance is raised, সেটাকেই বলা হয় হচ্ছে 0 আওয়ার, তাই তো? এবং অনেকেই এটা হচ্ছে জেনারেলি হয়ে থাকে, আমরা একটু লিখে দিচ্ছি, 0 আওয়ারটা জেনারেলি হয়ে থাকে হচ্ছে অ্যারাউন্ড 12 নুন, 12টার পর থেকে কিন্তু 0 আওয়ার কনসিডার করা হয়। এটা কিন্তু 13 নয়, 12 নুন। ওকে, অ্যারাউন্ড 12 নুন 0 আওয়ার কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? আটমোস্ট ইম্পর্টেন্স নিয়ে আমরা এখানে ডিসকাস করা হয় 0 আওয়ারে। নেক্সট নাম্বার 36 এর কোশ্চেনে চলে আসবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইন্ডিয়া? দেখো এখানে কিন্তু নাম্বার এতে রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাম্বার বিতে রয়েছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নাম্বার সিতে রয়েছে দেখো দ্য লোকসভা সেক্রেটারিয়েট, অপশন ডিতে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এক্ষেত্রে কিন্তু কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু কাস্টোডিয়ান হিসেবে কাজ করে আমাদের দেশের পার্লামেন্টের এবং কনস্টিটিউশনে। ওকে, মানে সিটিজেন্স রাইট থেকে আরম্ভ করে বিভিন্ন রুলস এবং ল সমস্ত কিছুরই রক্ষক হিসেবে কাজ করে কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্ট। নেক্সট 37 কোশ্চেনে চলে আসবে, দেখো দ্য ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন,
তাই তো? তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাইনাল ইন্টারপ্রেটার কে বা মূল ব্যাখ্যাকারী কে? ফার্স্ট অপশনে দেখো রয়েছে অপশন এ সেন্ট্রাল ক্যাবিনেট, অপশন বি প্রেসিডেন্ট, অপশন সি পার্লামেন্ট অ্যান্ড অপশন ডি হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে দ্য ফাইনাল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অপশন ডি হুইচ ইজ সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, নেক্সট দেখো দ্য চিফ জাস্টিস, আমরা যখন সুপ্রিম কোর্ট নিয়েই আলোচনা করছি তাহলে এই প্রসঙ্গে বলে রাখি, দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যালন। তাহলে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করেন? না প্রেসিডেন্ট একাই করেন, অথবা প্রেসিডেন্ট কনসালটেশন জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে জাজেসদের সঙ্গে কনসালটেশনে করেন, অথবা দ্য প্রেসিডেন্ট অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, অথবা অপশন ডি দেখো দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য ল কমিশন, নাকি ল কমিশনের হচ্ছে রেকমেন্ডেশনে বা তাদের সুপারিশে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকেন। ওকে, দেখো এক্ষেত্রে প্রেসিডেন্ট কোনো রকম কোনো জাজেস বা সুপ্রিম কোর্ট হাইকোর্টে জাজেসদের সঙ্গে কনসালটেশনেরও প্রয়োজন হয় না, বা প্রাইম মিনিস্টারের সাথে রেকমেন্ডেশন নয়, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টকে কিন্তু অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট একাই, দ্য প্রেসিডেন্ট অ্যালন, আর কেউ নয়। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অ্যালন চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে কিন্তু অ্যাপয়েন্ট করেন। নেক্সট 39-এর কোশ্চেনে চলে আসবে দ্য এজ অফ ডিটারমাইন্ড অফ দ্য সুপ্রিম কোর্ট অফ জাজ। তাহলে সুপ্রিম কোর্ট অফ জাজের, সুপ্রিম কোর্টের যারা জাজ হয়ে থাকেন তাদের এজ কত হয়ে থাকে, তাই তো? তারা কোন এজে গিয়ে কিন্তু, আচ্ছা এটা কিন্তু হবে রিটায়ারমেন্ট, আমরা একটু সংশোধন করে নিই। ওকে, দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজ, দেখো অপশন এতে দেওয়া রয়েছে 70 ইয়ার্স, অপশন বিতে দেওয়া রয়েছে 65 ইয়ার্স, অপশন সিতে দেওয়া রয়েছে হচ্ছে 62 ইয়ার্স, অপশন এ ডিতে দেওয়া রয়েছে হচ্ছে 60 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু এজ অফ রিটায়ারমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজেস সঠিক উত্তর হবে কিন্তু 65 ইয়ার্স। ওকে, 65 ইয়ার্সে আমরা মার্ক করে নেব। নাম্বার 40-র কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ হেবিয়াস কর্পাস, তাই তো? হেবিয়াস কর্পাসের মিনিং কি? অপশন এতে দেখো রয়েছে টু হ্যাভ দ্য বডি। ওকে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে, আসলে বিভিন্ন রিটস রয়েছে, ঠিক আছে, 5টা রিটস রয়েছে, তার মধ্যে হচ্ছে হেবিয়াস কর্পাস। তাহলে হেবিয়াস কর্পাস যে রিটগুলো রয়েছে বা নির্দেশনামা রয়েছে, রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সকলেরই রয়েছে সেই ক্ষমতা। তাহলে সেই হেবিয়াস কর্পাসের মিনিং কি? অপশন এতে দেখো রয়েছে টু হ্যাভ দ্য বডি, অপশন বিতে রয়েছে টু রিমুভ দ্য বডি, অপশন সিতে রয়েছে টু পুট দ্য বডি বিহাইন্ড দ্য প্রিজন বার, এবং অপশন ডিতে হচ্ছে নোটা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ টু হ্যাভ দ্য বডি। ওকে, আমরা এখানে একটু মার্ক করে নেব অপশন এ টু হ্যাভ দ্য বডি, এক্ষেত্রে কিন্তু হেবিয়াস কর্পাসের মিনিং বা সঠিক উত্তর। নেক্সট 41 দেখো, দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্ডিয়ান কাকে বলা হয়? ওকে, ফার্স্টে দেখো অপশন এ রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো? অপশন এ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন বি দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অপশন সি দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অপশন ডি দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার, তাই তো? দ্য গার্ডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? দেখো সঠিক উত্তর হবে কিন্তু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ওকে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 42 দেখো, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হোল্ড দ্য অফিস ডিউরিং দ্য প্লেজার অফ। তাহলে অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের সর্বোচ্চ আইনি উপদেষ্টা, তাই তো, আইন বিশেষজ্ঞ ইউনিয়ন গভর্নমেন্টের, তিনি তার অফিস হোল্ড করে রাখতে পারেন ডিউরিং দ্য প্লেজার অফ। ফার্স্ট অপশন রয়েছে দেখো এ প্রেসিডেন্ট, অপশন বি দেখো প্রাইম মিনিস্টার, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি চিফ মিনিস্টার। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হোল্ড দ্য অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। নেক্সট 43 কোশ্চেনে চলে আসবে,
The power of the Supreme Court of India to decide the disputes between the center and states falls under the অপশন এ দেখো রয়েছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, অপশন বি রয়েছে অ্যাপেলেট জুরিসডিকশন, অ্যাপেলেট স্পেলিংটা আমরা একটু ঠিক করে নেব, অ্যাপেলেট জুরিসডিকশন, অপশন সিতে রয়েছে অরিজিনাল জুরিসডিকশন, অপশন ডিতে রয়েছে হচ্ছে ইমপ্লয়েড জুরিসডিকশন। তাহলে ডিসপিউটস সেন্টার এবং স্টেটসে সেটা কিসের মধ্যে পড়ছে? দেখো এটা কিন্তু হচ্ছে সেন্টার এবং স্টেটের ডিসপিউট সংক্রান্ত বিষয়টা, এটা কিন্তু পড়ছে হচ্ছে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে। তাই সঠিক উত্তর হবে কিন্তু দ্য অরিজিনাল জুরিসডিকশন। ওকে, নেক্সট দেখো 44 এর কোশ্চেনটা দেখো, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজেস অ্যান্ড হাইকোর্ট আর চার্জ টু বি, অপশন এ দেখো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অপশন বি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, অপশন সি কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, অপশন ডি দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ দ্য স্টেট। তাহলে হাইকোর্টের জাজেসদের স্যালারি চার্জ করা হয় দেখো, সেটা কিন্তু করা হয় হচ্ছে কনসোলিডেটেড, ঠিক আছে, তাদের স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্যালারি এবং অ্যালাউন্সেস বলেছে, সেটা কিন্তু করা হয়ে থাকে হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, ঠিক আছে। পেনশনটা কিন্তু হয়ে থাকে হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ওকে, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। নেক্সট আমরা চলে আসবো দেখো, which of the following article of the Indian Constitution deal with the power of governor to promulgate the ordinance during the recess of legislature? তাই তো, অর্ডিন্যান্স কখন জারি করতে পারে প্রেসিডেন্ট, দেখো সেটা গভর্নর সেটা কখন করে থাকতে পারে, তাহলে সেই আর্টিকেলের কোন আর্টিকেলের মধ্যে যেখানে সেটা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রাখে, সেটা কিন্তু পড়ছে হচ্ছে আর্টিকেল 213। আর্টিকেল দেখো অপশনে ছিল, ফার্স্ট অপশন আর্টিকেল 206, অপশন বিতে ছিল আর্টিকেল 208, অপশন সিতে ছিল আর্টিকেল 213, অপশন ডিতে ছিল আর্টিকেল 212। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 213। নাম্বার 46 এর কোশ্চেনটায় চলে এসো, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি দ্য গভর্নর অফ আ স্টেট। মিনিমাম এজ প্রয়োজন হয়ে থাকে, দেখো গভর্নর অফ আ স্টেট হওয়ার জন্য মিনিমাম এজ এক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে সেটা হচ্ছে কিন্তু 35 ইয়ার্স। তাহলে মিনিমাম এজ টু বি দ্য গভর্নর অফ আ স্টেট, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 35 ইয়ার্স। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 47 এর কোশ্চেনটা দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর আ টার্ম অফ, দেখো ফার্স্ট অপশানে রয়েছে অপশন এ 3 ইয়ার্স, অপশন বি হচ্ছে 5 ইয়ার্স, অপশন সি রয়েছে 6 ইয়ার্স, অল আনটিল হি অ্যাটেন্স দ্য এজ অফ 65 ইয়ার্স, তাহলে যতক্ষণ না সে 65 ইয়ার্স এজে না পৌঁছাচ্ছে, আর অপশন ডি হচ্ছে নোটা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 6 ইয়ার্স অর আনটিল হি অ্যাটেন্স দ্য এজ অফ 65 ইয়ার্স। ওকে, নেক্সট 48-এ চলে আসবে, দেখো দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি, তাই তো, ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাহলে ইউপিএসসির ফুল ফর্মটা আমরা এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, সেই চেয়ারম্যানকে অ্যাপয়েন্টেড করেন কে? ফার্স্ট অপশানে রয়েছে দেখো দ্য প্রেসিডেন্ট, অপশন বিতে রয়েছে প্রাইম মিনিস্টার, অপশন সিতে দেখো রয়েছে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এবং অপশন ডিতে রয়েছে হচ্ছে নোটা। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করে? সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট, নান আদার দেন প্রেসিডেন্ট। ওকে, 49 এর কোশ্চেনে চলে আসবে, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ আ স্টেট ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই, তাহলে পাবলিক সার্ভিস কমিশন অফ দ্য, আমরা কিন্তু এখানে ইউপিএসসি ছেড়ে পাবলিক সার্ভিস কমিশন এলাম, ঠিক আছে, তাহলে যে কোনো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তার অফিস থেকে রিমুভ করা যায়, দেখো বাই কে করতে পারে, এক্ষেত্রে দেখো can be removed from his office by, first option রয়েছে the president of India, option B the governor of the state, option C the legislative council of the state, option D the high court of India। তাহলে তাকে বরখাস্ত করতে কে পারে?
দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই কিন্তু একমাত্র রিমুভ করতে পারে হচ্ছে চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশনের। এক্ষেত্রে আমরা একটু মার্কিংটা করে নেব। দেখো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সার্ভিস কমিশন অফ স্টেটের চেয়ারম্যানকে কিন্তু রিমুভ করতে পারে। 50 অবধি দেখে নাও আজকে। দ্য ফিনান্স কমিশন, লাস্ট দ্য 50 নাম্বার কোশ্চেন দেখো। দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড আন্ডার আর্টিকেল, এটা কত আর্টিকেলের মধ্যে আমাদের কনস্টিটিউশনে পড়ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিনান্স কমিশন বা যেটাকে বলা হয় অর্থ কমিশন, এটা কিন্তু ফার্স্ট অপশন দেখো রয়েছে অপশন এ 275, অপশন বি রয়েছে 280, অপশন সি রয়েছে 282 এবং অপশন ডি রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন বি দেখো 280। ওকে, তাহলে দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড আন্ডার আর্টিকেল 280 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বেশ, আজকে আমাদের 50টা কোশ্চেন পলিটির আমরা এখানে ডিসকাস করলাম, 50টা এমসিকিউ ডিসকাস করলাম। আশা করি এটা তোমাদের বিভিন্ন আপকামিং এক্সাম যা যা কিছু রয়েছে তার সমস্ত কিছুর জন্য কাজে আসবে। নেক্সট দিন আমরা আরও কিছু কোশ্চেন সেট নিয়ে একসাথে আলোচনা করব। ওকে, বেশ, আজকে এই অবধি। থ্যাংক ইউ সকলকে।